প্রিয় বিষয় কি এবং কেন? প্রিয় বিষয় ইনফ্যাক্ট নাচ ছিল, ডান্স। আচ্ছা, কারণ এর মধ্য দিয়ে বিভিন্ন শৈলী প্রকাশ পায়, ভাব প্রকাশ পায়, নিজেকে মেলে ধরা যায়। বুঝতে পারছো? নিজের ভাবকে, নিজের আবেগকে, হ্যাঁ, স্কিলকে, এটা অসম্ভব ভালো একটা স্কিল। আচ্ছা আচ্ছা, সাধারণত দেখা যায় যে শিক্ষক শিক্ষিকাদের কোনো রকম নিয়ম মাফিক পোশাক বিধির রূপরেখা নেই। তো সেক্ষেত্রে একজন আদর্শ শিক্ষক বা শিক্ষিকাদের কেমন পোশাক পরে নিজেকে উপস্থাপন করা উচিত বলে? এটা তুমি লেখো যে ভারতবর্ষ যেহেতু একটা বিভিন্ন এতগুলো স্টেট, কটা স্টেট, 22টা না কটা গুনে নিও, ঠিক 28টা 29টা হয়েছে। হ্যাঁ, এতটা স্টেট, বিভিন্ন স্টেটের বিভিন্ন ড্রেস, তাই তো? যে স্টেটের যে ড্রেসেই হোক না কেন, সেটা যেন শালীনতা বজায় থাকে। বুঝতে পারছো তো? শালীনতা বজায়, তুমি বিভিন্ন স্টেটের কথা বলবে কিন্তু, কারণ অনেক স্টেটেই তো তোমার সালোয়ার কামিজ, ওদের সেটাই জাতীয় পোশাক, মানে ওদের স্টেটের। আমাদের শাড়ি, কিন্তু এখন তো শাড়ি নেই, তারা সালোয়ার কামিজ আছে, জিন্স আছে, টপস আছে, কুর্তি আছে, আছে, সবাই পরছে, কিন্তু সেটা যেন শালীনতা বজায় রাখা হয়, সেরকম ড্রেস পরবে। আচ্ছা, জীবনের আসল লক্ষ্য কি হওয়া উচিত একটা স্টুডেন্ট হিসেবে? একজন স্টুডেন্টের আপনি শিক্ষিকা হিসেবে কি পরামর্শ দেবেন? হ্যাঁ, আমি মনে করব জীবনের আসল উদ্দেশ্য হওয়া উচিত হয়েছে সমাজের, আমি সমাজ ছাড়া কথাই বলি না, বুঝতে পারছো তো? কারণ নিজেকে দেখতে হয় বৃহত্তর পরিপ্রেক্ষিতে, ক্ষুদ্র পরিপ্রেক্ষিতে না। আমি আমার মা বাবাকে দেখবো, ভাই বোনকে দেখবো, এটা তোমার কর্তব্য, এটার মধ্যে তোমার দায়বদ্ধতা আছে। তাই তুমি ওটা লিখবে যে পরিবার দেখা, পরিবারের মা বাবাকে সম্মান করা, তাদের দায়ভার গ্রহণ করা, হ্যাঁ, তাদের বৃদ্ধ বয়সে দায়িত্ব পালন করা, ভাই বোনকে দেখাশোনা করা, এগুলো আমার পারিবারিক কর্তব্য, পারিবারিক দায়বদ্ধতা। এদের ছাড়িয়ে আমি সমাজের নিজেকে প্রতিষ্ঠিত করা, সমাজের 10 জন মানুষের কাজে লাগা। বুঝতে পেরেছো তো? একজন ছাত্রের যথার্থ শিক্ষাটা তখন বোঝা যায় সে নিজেকে কতটা সীমানার বাইরে গিয়ে, ঘরের গণ্ডির বাইরে গিয়ে, পরিবারের গণ্ডির বাইরে গিয়ে বাইরে হাত বাড়িয়েছে। আচ্ছা তো, আচ্ছা, বর্তমান দিনে পড়াশোনা একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে সুনাগরিক হতে কতখানি সাহায্য করে বলে আপনি মনে করেন? যদি যথার্থভাবে শিক্ষা নেওয়া হয়, শুধু বর্তমান যুগে না, সেটা আগের যুগেও, যথার্থ শিক্ষা যদি গ্রহণ করে কেউ, হ্যাঁ, রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা, তুমি রাষ্ট্রীয় শব্দটা লিখতে হবে, কারণ রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থাটা চালু করে, সেটা রাজ্য মেনে নেয়। বুঝতে পারছো তো? রাজ্য মেনে না নিলে, তো আজকে খবরের কাগজে আছে, রাষ্ট্র বলেই দিয়েছে, আর দামই দেবে না। বুঝতে পারছো তো? দাঁড়াও, মানে রাষ্ট্র যে শিক্ষা ব্যবস্থাটা চালু করে, কেন্দ্রীয় সরকার, সেটাকে রাজ্যের উপর পাঠানো হয় ইমপ্লিমেন্ট করার জন্য। ইমপ্লিমেন্ট মানে চালু করার জন্য। বিরোধী রাজ্যগুলো, বিরোধী রাজ্য বলতে তোমার ধরো বিজেপি নয়, এটা দেখো তো বিজেপি এসেছে, এই যে মেয়েগুলো লাফিয়েছিল, চিৎকার চেঁচামেচি করেছিল আমার কলেজে, আমি তো বোকা বলে, একদম রাজনীতিটা জানে না বলে। শিক্ষা ব্যবস্থা চালু করে রাষ্ট্র, বুঝতে পারছো? রাষ্ট্র সেটা প্রতিটা স্টেটে দেয়। এইবার সময় দিয়েছি 30 দিন, অর্থাৎ প্রতিটা রাষ্ট্র 30 দিনের মধ্যে জানিয়ে দিতে হবে যে তুমি এই শিক্ষা ব্যবস্থা কি গ্রহণ করেছো আর কি গ্রহণ করোনি। ঠিক আছে? আগে ছিল এটা 6 মাস, এই যে 30 দিন দিয়ে দিল, তাতে স্পষ্ট যে অন্য রাষ্ট্র, অন্য স্টেটগুলো ভাবারই সময় পাবে না, সেই সময়টাই দিল না, ইচ্ছাকৃত। তার মানে রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাটাই তোমাকে মেনে নিতে হচ্ছে।
তাহলে রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা তুমি যদি মেনে নাও, তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? আলটিমেটলি তুমি যথার্থ শিক্ষা যদি তুমি গ্রহণ করো, বড়মা, যথার্থ শিক্ষা যদি তুমি গ্রহণ করো, তাহলে এটা রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থাই হচ্ছে, তোমার স্টেটের নয়। এবং বলে দিয়েছে স্পষ্ট, যে স্টেট আমার এই শিক্ষা ব্যবস্থা মানবে না, তাহলে তাদের আমরা রাস্ট্রিকেট করে রাখবো। মাকে বলে দাও কি করবে আর কি করবে, তাদের রাস্ট্রিকেট করে দেবো। কিরকম রাস্ট্রিকেট করবো? তুমি মানে MA করছো, বিএড করছো, হ্যানা করছো, তেনা করছো, সবকিছু করছো, এটা তোমার রাজ্যে অ্যাপ্লিকেবল হলে ভালো, তুমি তোমার দেখো তোমার রাজ্যে চাকরি বাকরি পাও কিনা। আর যদি চাকরি বাকরি না পাও, তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গলকে, উড়িষ্যাকে, বিহারকে, ত্রিপুরাকে সব আমরা ব্যান্ড করে রেখে দেবো। আমরা অন্য স্টেটে এই তোমার সার্টিফিকেটের কোনো মূল্যই দেবে না। তাহলে শিক্ষা ব্যবস্থা আলটিমেটলি কার হাতে রইল? রাষ্ট্রের হাতে। তাহলে শিক্ষা ব্যবস্থা না, কথা হয়েছে যথাযথভাবে শিক্ষা যদি তুমি গ্রহণ করো, এবং সেই শিক্ষা যদি, এই শব্দটা তুমি ব্যবহার করবে, মানবিক হয়, জাগতিক হয়, সর্বজনের স্বার্থের রক্ষার্থে হয়, সর্বজনের স্বার্থ রক্ষার্থে, আমার স্বার্থ রক্ষা করলে হবে না, তাহলে একটা মানুষ তো সোনাগরিক হতেই পারে। কারণ শিক্ষিত মানুষ মানেটাই তো হয়েছে সে চিন্তা ভাবনা করতে পারে, সে বিবেচক। বিবেচক শব্দটা তোমাকে লিখতে হবে। একটা শিক্ষা তোমাকে বিবেচক তৈরি করে, নিরপেক্ষতা তোমার মধ্যে দেয়, বুঝতে পারছো? নিরপেক্ষতা তোমার মধ্যে দেয়, তো ফলে তুমি হতেই পারো মানবিক, যদি হোক, উদারিক হোক, তাই না? হ্যাঁ। তারপর বলো। তারপরে বর্তমান দিনে চাকরিমুখী পড়াশোনায় নিজের লক্ষ্য পূরণ করতে না পারা ছাত্রছাত্রীরা আমরা দেখেছি বিভিন্ন রকম ভাবে নিজের জীবনকে এখন ভাবতে পারে। তো তাদের ক্ষেত্রে তাহলে প্রথম থেকেই তোমাকে এটা বলতে হবে, তাদের ক্ষেত্রে না, প্রথম থেকে গৃহ থেকে আর কি, ঘর বাড়ি থেকে ছেলে মেয়েকে মানসিকভাবে, তাদের মানসিকভাবে স্ট্রং করে রাখা, তার মানে শক্তিশালী করে দেওয়া, পারিপার্শ্বিকতা সম্পর্কে ছোটবেলা থেকেই তাদের মধ্যে সেই সেন্সটা ঢুকিয়ে দিতে পারে হবে, যে তুমি যে লক্ষ্যটা মনে করছো এই লক্ষ্যটাই আলটিমেট না, এবং এই লক্ষ্যটাতেই যে তুমি পৌঁছতে পারবে সেটা নাও হতে পারে, ঠিক আছে, নাও হতে পারে। তাই তোমাকে পৃথিবীতে শুধু একটা রাস্তাই থাকে না, অনেক রাস্তা। তুমি তোমার বাড়ি থেকে কি একটা রাস্তাই দেখতে পাচ্ছ না? তাহলে বহু রাস্তা। তাহলে উত্তরটা তোমার কাছেই আছে। তাহলে একটা না একটা রাস্তা তোমাকে পথে চলতে হবে, যদি না থাকে রাস্তা তোমাকে বানাতে হবে, বুঝতে পেরেছো তো? তাহলে বানাতে হবে নতুন রাস্তা। যে আমার রাস্তা নেই, তাহলে তুমি দেখো যে তোমার ক্ষমতা অনুযায়ী, তোমার যোগ্যতা অনুযায়ী, হ্যাঁ, তুমি কোন রাস্তা দিয়ে চললে পরে তোমার মনে হবে যে আমি এখানে স্বাচ্ছন্দ্য, বা আমি এখানে চলতে পারি এই রাস্তাটা নিয়ে। আজকে তোমার এই সোমনা, তোমার এই স্কুলে হলো না, কলেজে হলো না, তো তুমি কি তাহলে অল্টারনেটিভ কিছু ভাববে না? ভাববে, তুমি বিমর্ষ থাকবে যে আমি এত পড়াশোনা করেছি। সঙ্গে সঙ্গে তুমি ভাববে যে তুমি এত পড়াশোনা করো না, আমরা এত পড়াশোনা করছি, তুমি একা তো করো না। সেটাই তো, তাই না? তুমি একা তো করো না। তো ফলে উত্তরটা তোমার, প্রশ্নটা তোমার, উত্তর তোমার। পরিবার সেখানে ছোটবেলা থেকেই সাহায্য করে যে তুমি তোমার লক্ষ্যে যদি পৌঁছতে নাও পারো, তুমি তোমার যে লক্ষ্য, তাহলে এটাই শেষ লক্ষ্য নয়, আরো অন্যান্য রাস্তা আছে। আমার জানো, আমার কোয়ালিফিকেশন হেনা তেনা নিয়ে আমার কোনো জ্ঞান নেই, এবং আমি কখনো মনে করি না যে এটা একটা মানুষের প্রয়োজনে করেছি। হ্যাঁ, তখনকার দিনে তো এত রাস্তা ছিল না। এখন আমার মনে হয় এখন আমার ছাত্রী হওয়া ভালো উচিত ছিল, এত রাস্তা, বুঝতে পারছো তো? এত কিছু চারিদিকে, যে যেখানে যাবে সেখানে যদি নিজেকে যোগ্যতার সঙ্গে প্রমাণ করতে পারে, তাহলে দেখবে কর্মের ওই সফলতাই তার জীবনের সার্থকতা। আর তুমি যদি কোথাও যদি কর্মকে অবহেলা করো, তোমার সার্থকতা আসবে না, তাই না? গীতাতে জ্ঞানকে বড় বলেনি, কর্মকে বড় বলেছে। তাই কর্মই তোমার জীবনের সফলতা। তাই এটা ছোটবেলা থেকে বোঝাতে হয়। পয়সা তুমি কম রোজগার করতে পারো, বুঝতে পারছো তো? এটা হলো আসল কথা। মানসিক শক্তি,
সেটা পরিবার থেকে দিতে হবে। আচ্ছা, বর্তমান দিনে ছাত্রছাত্রীদের মানসিক অবসন্নতায় ভুগতে বেশি লক্ষ্য করা যায়, এ প্রসঙ্গে আপনার মতামত? হ্যাঁ, সেটা হয়েছে এটাই, মানে ওটা তুমি ব্যবহার করো যে আমাদের দেশের লোক সংখ্যা তো বেশি, তাই না? লোক সংখ্যা, আমি আজকেও কাকে যেন আমি একটা লিখলাম যে আমাদের দেশের লোক সংখ্যাটা একটা অভিশাপ। এটা তুমি ব্যবহার করবে, কারণ আমি তো এত বিদেশ ঘুরি, হ্যাঁ, সেখানে তো এত লোক সংখ্যা নেই, তাদের জীবনের অভিশাপ। তাদের তোমার জীবনটা চালাতে হলে যত টাকা রিকোয়ার্ড, সেটা ইউকে হোক, ইউরোপ হোক, আমেরিকা হোক, সেই টাকা সরকার তোমাকে মাইনে দেবে, সেটা দেবে, সরকারই বহন করবে। দারিদ্র আছে, তোমাকে সরকার 10 টাকা দিচ্ছে আর ও 20 টাকা রোজগার করছে, পার্থক্যটাই, কিন্তু 10 টাকায় তোমার সংসার চলবে বলেই তোমাকে সরকার 10 টাকা দিচ্ছে। তাই আমাদের দেশে লোক সংখ্যা একটা অভিশাপ, তার সঙ্গে জড়িয়ে আছে দারিদ্র, কুসংস্কার, বুঝতে পারছো? তার সঙ্গে জড়িয়ে আছে দারিদ্র, কুসংস্কার, তারপরে নানা রকম মানে এই যে বিষণ্ণতা, বুঝতে পারছো? চেয়ে না পাওয়া, নিজেকে একরকম ভাবে তৈরি করা, কিন্তু আলটিমেটলি গিয়ে নিজেকে সেইভাবে প্রতিষ্ঠার, ওই যে বললাম মানসিক শক্তিটা অনেক দিতে হবে ঘর থেকে, তো ওইটাকে ছোটবেলা থেকে তাকে বহন করে তৈরি করে দিতে হবে। তাই ওটা একটা অভিশাপ আমাদের দেশে, এবং তার সঙ্গে জড়িয়ে এত কিছু, ফলে চাকরির অভাব, কর্মস্থানের অভাব, কর্মসংস্থান নেই, কর্মসংস্থান। শিক্ষা আছে, তুমি লিখবে, পুঁথিগত শিক্ষা আছে, কোয়ালিফিকেশন আছে, সার্টিফিকেট আছে, কিন্তু কর্মসংস্থান নেই। কারণ লোক সংখ্যা একটা বড় কথা, কেনার ক্ষমতা মানুষের নেই, আস্তে আস্তে কমে যাচ্ছে। ভারতবর্ষ বড় লোক আর মানে ধনী আর গরিব হবে, মধ্যবিত্ত মিশে যাবে গরিবের সঙ্গে, বাংলাদেশের মতো পুরো। আচ্ছা, আর্থিক সমস্যাজনিত কারণে পড়াশোনা থেকে বিচ্যুত ছাত্রছাত্রীদের জন্য সমাজ ব্যবস্থার ভূমিকা কতখানি বলে মনে হয়? শোনো, শরৎচন্দ্রের প্রতিটা বইয়ে দেখা যাচ্ছে যে একজন না একজন, এত দারিদ্র শরৎচন্দ্র দেখেছে, নিজেও জীবনে ছিল। শরৎচন্দ্রের বাড়ি ঘুরে এসেছে, ওটা অত্যন্ত ভালো বাড়ি, ঘুরে এসেছে, কিন্তু প্রথম তো এই বাড়ি ছিল না, তাই না? যে বাড়িটা দেখে এসেছে তো মনে হবে আমি এই বাড়িতে আরামসে থাকবো, এই বাড়ি ছাড়া আমার অন্য বাড়ি চাই না, তাই না? কিন্তু এই বাড়িতে তো উনি বড় হননি, এই বাড়ি ওনার ছিল না। আর আরেকটা যেটা আছে, দুটো বাড়ি তো, দেবানন্দপুর আর ওখানটা হাওড়ায়, হ্যাঁ, তো সেখানে গেলেও এখন দালান বাড়ি সব, কিন্তু সেই ইন্দ্রনাথের সেই জঙ্গলটা আছে, যে জঙ্গলটা দিয়ে যেতে হয়, আমার হেভি লেগেছে, বুঝতে পারছো? এখনো ময়ূর টয়ূর আছে, যে ইন্দ্রনাথ বাঁশি বাজিয়ে রাতের অন্ধকারে এই জঙ্গলটা দিয়ে পার হতো। গেছো কি ওটাই? না, ওটাই যাও, ওটাও খুব সুন্দর, ওটা হচ্ছে মেইন বাড়ি, পরে ওটা উনি বানিয়েছেন। কিন্তু তিনি দেখিয়েছেন সমাজে যে মানুষ কেন পতিতালয়ে যায়, তাই তো? বলো, তুমি উত্তরটা বলো, কেন যায়? এখনো তো আছে সেই পতিতালয়, আছে তো, তাহলে কেন যায়? কিসের জন্য? অভাব বলেই তো যাচ্ছে, সংসার চালাতে পারছে না বলেই তো যাচ্ছে, ছেলে মেয়ের মুখে দুটো ভাত দেবে বলেই তো যাচ্ছে, তাই নয় কি? তাহলে এটাকে এখন আধুনিক যুগে এটাও কর্ম বলে স্বীকৃতি দিয়েছে, বুঝতে পারছো? এটাকেও কর্ম বলে স্বীকৃতি দিয়েছে, কারণ এখানেও তার লেবার আছে, তার মনের বিরুদ্ধে লেবার আছে, তাই না? কারণ তার কাছে বৃহত্তর অর্থ হয়েছে তার ছেলে মেয়ে, তার মা বাবা, তার রুগ্ন মা, তার রুগ্ন বাবা, যাকে আজকে গিয়ে ওষুধ দেবে, খাবার দেবে, পথ্য দেবে। তাহলে প্রশ্ন তো একটাই, অর্থনৈতিক, তাই তো? ঠিক কথা, একটাই তো প্রশ্ন। তাহলে এখানে যে তুমি প্রশ্নটা করছো, তাহলে তাকে তো খেয়ে পরে বাঁচতে হবে, তাহলে তার অর্থ উপার্জন করতে হবে সবভাবে, তাই নয়? তাহলে তাকে বিষণ্ণতায় বা ফ্রাস্ট্রেশনে তাকে ঠেলে না দিয়ে তাকে বলতে হবে যে যে কোনো কাজ, তোমাকে কেউ 5 টাকা দেবে না, মাটিটা খুললে পরেই তোমাকে 5 টাকা দেবে। এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফল তো শোনা, আবাদ তোমাকে করতে হবে, তাই না? তাই কর্মের মধ্য দিয়ে তোমার জীবন,
তাই আমি বলবো যে কর্মটা করতে হবে। কর্ম কখনো ছোট হয় না। আমি তো বললাম একটা পতিতালয়ে যে মেয়ে যাচ্ছে তার বৃহত্তর স্বার্থটা দেখতে হবে। সে নিজের জন্য যাচ্ছে, আর নিজের জন্য গিয়েও যদি থাকে সে বেঁচে থাকার জন্য যাচ্ছে, তাই নয় কি? তাহলে তাকে তো সমাজ খেতে দেবে না, তাকে রোজগার করতে হবে। আর কর্মসংস্থান, কর্মের প্রতি মানুষকে আসক্ত করতে হবে, কারণ নিজের অস্তিত্বটাও টিকিয়ে রাখতে হবে। তুমি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখলে পরে না তোমার পরিবারের অস্তিত্ব টিকাবে। তাহলে যারা নাকি এরকম ছুট হয়ে যায় নানা কারণে, অনেকের ব্রেন দেয় না আর পড়াশোনা করতে ভাল লাগে না, অনেকের টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে ভাল লাগে না, কিন্তু তাকে নতুন ভাবে কর্মভিত্তিক কাজ, ভোকেশনাল এডুকেশন, এসবের মধ্যে তাকে নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছো তো? ভোকেশনাল এডুকেশন এখন ভর্তি, এসবে নিয়ে যেতে হবে। ফলে নিজের সংস্থানের জন্য তাকে অনেক কাজ করতে হবে। আর আজকালকার তুমি চিন্তা করে দেখো, এখনই আমি একটা ইলেকট্রিশিয়ান ডাকবো, এটা লাগাবার জন্য 100 টাকা, তাই না? তো তাহলে কাজের কি অভাব আছে সমাজে? যত আধুনিক যুগে আগের দিনে কিছুই কাজ ছিল, 2 টাকা 5 টাকা দিয়ে দিত, একটা লাইট লাগিয়ে দিলে। এখন সে আসবে না 100 টাকা না দিলে, তাই তো? ফলে আজকের দিনে এই বৃহত্তর সমাজে যত দেশ আধুনিক হচ্ছে, যত পৃথিবী আধুনিক হচ্ছে, কর্মসংস্থানও বাড়ছে। তাই পড়াশোনাটা কারোর কাছে আলটিমেট হতে পারে, সে অন্য জায়গায় যেতে পারে, সেখানে গিয়ে দেখা যাবে সে ব্যবসা করে এত টাকা পয়সা রোজগার করেছে, তাই না? ইলেকট্রিশিয়ান কাজ করতে করতে একটা দোকান দিয়ে দিল। আজকে আমার 5টা করে 5টা ফ্যান লাগবে, ওকে যদি বলি তুমি আমার 5টা ফ্যান লাগবে, ও অন্য দোকান থেকে নিয়ে আসবে, কাটমানিটা ও খাবে, আমার এনে লাগিয়ে দিল, তাই না? তাহলে পড়াশোনাটাই তো একমাত্র ছুটে যাওয়ার, তাকে আবার সঠিক পথে চালনা করা, কারণ সে তাকে তো আগে নিজেকে বাঁচাতে হবে, তাই না? বাস ওটাই তোমাকে গুছিয়ে লিখতে হবে। আচ্ছা, পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে প্রাচ্যের শিক্ষা ব্যবস্থার কি পার্থক্য আপনার চোখে পড়ে? আমার চোখে যেটা পড়ে, পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা হয়েছে সম্পূর্ণ বাস্তব। বুঝতে পারছো তো? পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা প্র্যাকটিক্যাল, আমাদের শিক্ষা ব্যবস্থা থিওরিটিক্যাল। আধুনিক যুগে তাদের এই শিক্ষা ব্যবস্থাটা, প্রক্রিয়াটা, আধুনিক প্রক্রিয়াটা আমরা গ্রহণ করছি বহু বছর ধরে, ঠিক আছে? ওদের তুমি সেটা জানো যে ফার্স্ট ওয়ার্ল্ড কাকে বলে, সেকেন্ড ওয়ার্ল্ড কাকে বলে, তাই আমরা হলাম থার্ড ওয়ার্ল্ড। আমরা গরিব দেশ, ভারতবর্ষ উন্নতশীল দেশ, উন্নত হয়নি। মানে এ দেশ উন্নত হওয়া কোনোদিন হবে না, কারণ আমি সব সময় তুমি দেখবে তার একমাত্র কারণ লোক সংখ্যা। ভারতবর্ষকে উন্নত করা সম্ভব না। আমরা এখানে বসে আছি, আমার ছাত্র যে জানে ভারতীয় বিদ্যাভবন, আরে কি বলে, ভারত সেবাশ্রমের মহারাজ, সে আমার কাছে ছবি পাঠায়, আদিবাসীরা পিঁপড়ের ডিম বেটে এটা চাটনি করে খায়। তাহলে এটা কেন খায়? খাদ্যের অভাব? খাদ্যের অভাব না, কেনার সামর্থ্য নাই। খাদ্য তো সরাসরি, হ্যাঁ, ওদের সেই অর্থনৈতিক দিক থেকে ওরা এখনো সেই স্বাবলম্বী জায়গাটায় আসেনি, অনেকটা পিছিয়ে। কিসের জন্য আসেনি কিসের জন্য? শিক্ষা সরকার করেনি, সমাজ করেনি। একটা মেয়ে বেশ্যা হলো কেন? সমাজ তাকে ওই পথে ঠেলে দিয়েছে। সমাজের দায়িত্ব আছে, তাই না? সমাজ তো তাকে সুরক্ষা দেয়নি। তা না হলে তো শ্রীকান্ত উপন্যাসে নায়িকার জন্মই হতো না, পিয়ারি বাইজে, তাই না কি? তাহলে তো সমাজের দায়িত্ব আছে। তো এখন প্রশ্ন, এত বড় দেশ, কোন সরকার এতগুলো মানুষের দায়িত্ব নেবে? সরকারের বয়ে গেছে?